ভারতে দলিতদের নিরাপত্তার আর ন্যায় বিচারের অবস্থাটা আসলে ঠিক কোথায় দাঁড়িয়ে? নাগরিক.নেটের একটা সাম্প্রতিক প্রতিবেদন কিন্তু ঠিক এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাই আমাদের সামনে এনে ফেলেছে। চলুন আজ আমরা এই প্রতিবেদনের গভীরে যাব, দেখব কিভাবে একটা নির্দিষ্ট ঘটনা থেকে শুরু করে দেশের একটা বিরাট সামাজিক আর রাজনৈতিক চিত্র ফুটে ওঠে। তো এই প্রতিবেদনটা ঠিক কি বলতে চাইছে সেটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ন্যায় বিচারের ওপর আক্রমণ, তারপর হিংসার ধরন, সরকারি পরিসংখ্যান আর সবশেষে এর পেছনের মূল যুক্তিটা কি। চলুন শুরু করা যাক। প্রতিবেদনটা শুরুই হচ্ছে এমন একটা জায়গা থেকে যা শুনলে চমকে উঠতে হয়। কোনো সাধারণ নাগরিকের উপর অত্যাচারের কথা দিয়ে নয়, একেবারে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির উপর আক্রমণের ঘটনা দিয়ে। ভাবুন একবার, এই স্লোগানটা কোথায় দেওয়া হচ্ছে? কোনো রাস্তায় বা মিছিলে নয়। প্রতিবেদন অনুযায়ী খোদ সুপ্রিম কোর্টের চেম্বারের ভেতরে একজন বিচারপতিকে আক্রমণের সময় এই স্লোগান দেওয়া হয়েছিল। প্রেক্ষাপটটাই কিন্তু পুরো বিষয়টাকে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে। এই ঘটনাটাকেই কিন্তু সূত্র প্রতিবেদনটি তার যুক্তির একেবারে কেন্দ্রে রেখেছে। তাদের প্রশ্নটা খুবই সোজাসাপটা। যদি দেশের সবচেয়ে ক্ষমতাশালী বিচার ব্যবস্থার একজন বিচারপতিও শুধুমাত্র তার জাতিগত পরিচয়ের কারণে আক্রমণের শিকার হন, তাহলে সাধারণ দলিত মানুষের নিরাপত্তাটা কোথায়? এবার চলুন দেখি প্রতিবেদনটি কিভাবে বলছে যে এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশজুড়ে যে হিংসা চলছে এটা তারই একটা অংশ মাত্র। দেখুন, মাত্র ১ মাসের মধ্যে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা। উত্তরপ্রদেশে পিটিয়ে হত্যা, হরিয়ানায় একজন আইপিএস অফিসারের আত্মহত্যা, মধ্যপ্রদেশে জোর করে মূত্রপান করানো। প্রতিবেদনটি এই ঘটনাগুলোকে পাশাপাশি রেখে এটাই বোঝাতে চাইছে যে এগুলো কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটা একটা ধারাবাহিক হিংসার প্যাটার্ন, একটা ভয়াবহ বাস্তবতা। আচ্ছা, এতক্ষণ তো গেল বিচ্ছিন্ন ঘটনার কথা, কিন্তু যখন আমরা বড় ছবির দিকে তাকাই, মানে জাতীয় পরিসংখ্যানের দিকে, তখন কি দেখতে পাই? প্রতিবেদনটি এবার সেদিকেই নজর দিয়েছে। এবার সরাসরি সরকারি পরিসংখ্যানে আসা যাক। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অর্থাৎ এনসিআরবির তথ্য বলছে ২০২৩ সালে তফসিলি উপজাতিদের বিরুদ্ধে অপরাধ আগের বছরের তুলনায় ১ লাফে ২৮% বেড়ে গেছে। ভাবুন একবার, ২৮%। এই একটা সংখ্যাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যাটা ঠিক কতটা গভীরে চলে গেছে। এই চার্টটা দেখুন, নথিভুক্ত অপরাধের সংখ্যাটা কোন রাজ্যে কেমন তা স্পষ্ট। উত্তরপ্রদেশের সংখ্যাটা দেখুন, ১৫,৩৬৮টা মামলা, বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে। এটা পরিষ্কারভাবে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার দিকে ইঙ্গিত করছে, যেখানে সমস্যাটা সবচেয়ে ভয়াবহ। আর এই ধারণাটাও কিন্তু ভুল যে এই হিংসা শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ। প্রতিবেদনটি দেখাচ্ছে জয়পুর, লখনৌ, কানপুরের মতো বড় বড় শহরেও হাজার হাজার ঘটনা নথিভুক্ত হয়েছে। এমনকি ভারতের টেক হাব বেঙ্গালুরুতেও সংখ্যাটা প্রায় ৭০০-র কাছাকাছি। তো এই সব ঘটনা, এই সব পরিসংখ্যানের পর প্রতিবেদনটি তার আসল প্রশ্নে আসছে। প্রশ্নটা হলো, কেন এসব ঘটছে? লেখকের মতে এর পেছনে কোনো বিক্ষিপ্ত কারণ নেই, বরং একটা সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি কাজ করছে। প্রতিবেদনটি এই কর্মসূচিকে হিন্দু হিন্দুস্তান হিসেবে চিহ্নিত করেছে, আর এটাকে ব্যাখ্যা করা হয়েছে একটা ব্রাহ্মণ্যবাদী পুরুষতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি হিসাবে। এর মানে হলো, এটা এমন একটা মতাদর্শ যা জাতিগত শ্রেষ্ঠত্ব এবং পুরুষতন্ত্রের উপর ভিত্তি করে তৈরি, এবং এর নির্দিষ্ট কিছু টার্গেট বা লক্ষ্যবস্তু আছে। প্রতিবেদন অনুযায়ী এই কর্মসূচির প্রধান লক্ষ্যবস্তু ৩টি: অন্য ধর্মের মানুষ, দলিত সম্প্রদায় এবং নারী। যুক্তিটা হল, এই রাজনৈতিক প্রকল্প এমন একটা সামাজিক ব্যবস্থা তৈরি করতে চায় যেখানে এই ৩টি গোষ্ঠীকে নিয়ন্ত্রণে রাখা হবে, অধীনস্থ করে রাখা হবে। লেখকের দাবি আরও গুরুতর। তিনি বলছেন ২০১৪ সাল থেকে এই আক্রমণগুলো শুধু বাড়েইনি, এগুলো এক ধরনের রাষ্ট্রীয় বৈধতা পেতে শুরু করেছে। এর প্রমাণ হিসেবে হাথরসের ঘটনার কথা বলা হয়েছে, যেখানে অভিযোগ ওঠে যে প্রশাসন অভিযুক্তদের বাঁচাতে আর ঘটনা তা ধামাচাপা দিতে সক্রিয় ছিল। কিন্তু আজকের এই সংঘাতের শিকড়টা ঠিক কোথায়? এটা বুঝতে হলে প্রতিবেদনটি আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনার দিকে নিয়ে যাচ্ছে। সেটা হলো ভীমা কোরেগাঁও মামলা।
এই জায়গাটাতেই সংঘাতের আসল বীজটা লুকিয়ে আছে। ভাবুন, একই ইতিহাস, একটাই ঘটনা, ভীমা কোরেগাঁওয়ের যুদ্ধ। দলিতদের কাছে সেটা হলো আত্মমর্যাদা আর বিজয়ের প্রতীক, অত্যাচারী পেশোয়া শাসনের বিরুদ্ধে জয়ের দিন। আর হিন্দুত্ববাদীদের কাছে, তাদের কাছে এটা একটা কালা দিবস, একটা পরাজয়ের শোক। তাহলে বুঝতেই পারছেন, একই ইতিহাস নিয়ে এই যে দুটো একেবারে বিপরীত দৃষ্টিভঙ্গি, আজকের এই সংঘাতের ভিত কিন্তু এটাই। প্রতিবেদনটি আরও দেখাচ্ছে যে ২০১৮ সালে যখন দলিতরা এই বিজয়ের ২০০ বছর পূর্তি উদযাপন করছিল, তখন তাদের ওপর হামলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে দলিত সংগঠক আর অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধেই কার্যবাহী করে, তাদের আরবেন নকশাল তকমা দিয়ে জেলে পড়ে। সবশেষে প্রতিবেদনটি এই সমস্ত সামাজিক ও ঐতিহাসিক সংঘাতকে টেনে নিয়ে আসছে একেবারে আজকের রাজনীতির মাঠে। প্রতিবেদনটির বিশ্লেষণ হল, গত লোকসভা নির্বাচনে সংবিধান বাঁচাও স্লোগানটা আসলে দলিত আর সংখ্যালঘু ভোটারদের একজোট করে ফেলেছিল। এর সরাসরি প্রভাব পড়ে ভোটের ফলাফলে। শাসক দলের সংখ্যাগরিষ্ঠতা কমে যায়। এটা প্রমাণ করে যে জাতি আর ধর্মীয় পরিচয়ের রাজনীতি এখন দেশের ভাগ্য নির্ধারণে একটা বিরাট ভূমিকা রাখছে। আর এখানেই প্রতিবেদনটি একটা চূড়ান্ত প্রশ্ন রেখে শেষ হচ্ছে। প্রশ্নটা হল, আজকের ভারতে পরিচয় কি উন্নয়নের চেয়েও বড় হয়ে উঠেছে? চাকরি, শিক্ষা, দারিদ্র্যের মতো বিষয়গুলোকে ছাপিয়ে কি এখন শুধু জাতি আর ধর্মের পরিচয় রাজনীতির প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নটাই আমাদের সবার ভাবার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।